আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। বাংলাদেশে বন্যার পানি হয়তোবা কিছুটা কমেছে, আবার অনেক জায়গায় কমেও নেই। তো আসলে জিনিসটা বিরাট একটা রিমাইন্ডার আমাদের সবার জন্য, যে হঠাৎ করে লাইফে যে কোনো কিছু হয়ে যেতে পারে। যারা রাতে ঘুমিয়েছিলেন সকালে মাঝরাতে দেখেন বাসার মধ্যে পানি। অনেক একটা বাসায় তো অনেক কিছু থাকে আসলে, আসবাবপত্র, কাগজপত্র, নিজের জিনিসপত্র, কাপড় চোপড়, শখের জিনিস, সব কিছু পানির নিচে। এবং পানি চলে যাওয়ার পরে কিন্তু সেইগুলো কিছু ব্যবহার করা যাবে, কিছু হয়তো বা কখনোই ব্যবহার করা যাবে না। অনেক কিছু হারিয়ে গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, অনেক পরিবারের কর্মক্ষম ব্যক্তিটা নাই, অনেকের বাচ্চা হয়তো বা হারিয়ে গিয়েছে, বাচ্চা পানিতে পড়ে মারা গিয়েছে। তো আল্লাহ সবাই সহায়ক হন। আমরা যারা প্রবাসে থাকি, দেশের খবরগুলো কিন্তু আমরা ইউটিউবের ভিডিওতে দেখি বা নিউজে দেখি, কোনো না কোনোভাবে দেখি, এবং খুব খারাপ লাগে, কারণ আমরা সশরীরে যে কোনো কিছু করতে পারি না। এবং দূরে থেকে মানুষের, এখানে যেরকম আমেরিকা তো আসলে মোটামুটি রাস্তাঘাট সব কিছুই ভালো, সেই জন্য বাংলাদেশের এই অবস্থাটা দেখলে তখন কষ্টটা অনেক বেশি হয়। আর আমি যেহেতু একজন ডাক্তার, সেই জন্য আমার নিজের কাছে আরও বেশি খারাপ লাগে যে আমি যদি সেখানে থাকতাম তাহলে কোনোভাবে আমি তো হয়তো হেল্প করতে পারতাম, ফ্রি চিকিৎসা দিতে পারতাম। তো কিছুদিন দেখলাম যে ডাক্তারদের কর্মবিরতি হচ্ছে। এটা আমার কাছে মোটেও ভালো লাগে না একজন ডাক্তার হিসেবে। মনে হয় যে না, একজন ডাক্তার এভাবে কর্মবিরতি আসলে দেওয়া ঠিক না। এখন আমি নিজে যখন অসুস্থ হই, তখন ধরুন আমি হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম যে ডক্টররা নাই, তাহলে আমার নিজের কেমন লাগবে? বা আমার নিজের বাবা মা ভাই বোন খুব নিকট কেউ যদি অসুস্থ হয়, আমি তাকে নিয়ে হসপিটালে যে ডক্টর না পাই, বিনা চিকিৎসায় ডক্টরের অভাবটা যদি ফিল করে এবং তার ক্ষতি হয়, তখন কিন্তু আমার কষ্ট হবে অনেক বেশি। সব প্রফেশনে কিছু সমস্যা থাকে এবং সেই সমস্যাগুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে বসে কথা বলা উচিত। বাট একেবারেই কর্মবিরতি বা হসপিটালগুলো ক্লোজ করে দেওয়া, সেটা ঠিক না। এটা আমি মনে করি উচিত না আর কি। আমাদের এখানে সামার প্রায় শেষ হয়ে গেল। তো সামারের শেষের দিকে দেখা যায় এরকম সানফ্লাওয়ার ফিল্ড থাকে। তো অনেক জায়গায় থাকে কি, সানফ্লাওয়ার ফিল্ডগুলোতে ঢোকার জন্য আপনার $10 বা $15, $17, $18 পর্যন্ত অ্যাডমিশন ফি থাকে। বড় বড় সানফ্লাওয়ার ফিল্ড, সেখানে ঢুকে আপনি ফটো সেশন করবেন, ছবি তুলবেন। তো এই কারণে ওরাই অ্যাডমিশন ফিটা নেয়। তো আমার বাসার কাছাকাছি একটা জায়গায় একটা ফ্যামিলি, ওনারা এরকম তাদের বাসার পাশে সানফ্লাওয়ার ফিল্ড করে রাখে। তো এটা হচ্ছে প্রেশাস সানফ্লাওয়ার ফার্ম। ওরকম বড় ফার্ম না, জাস্ট তাদের বাসার পাশে অনেক জায়গা আছে, ওই জায়গাতে করে রাখে। গত বছরও আমি বাচ্চাদের নিয়ে এখানে গিয়ে ছবি তুলেছিলাম। তো এবার আর বাচ্চাদের নিয়ে যাওয়া হয়নি, ওরা ঘুমাচ্ছিল। আমার মেয়ে ওই দিন চলে গেল। মেয়ে এসেছিল 1 সপ্তাহের জন্য, জাস্ট 1 উইকের জন্য আসলো, তাও আসতে চায়নি, অনেক জোরাজুরি করে আমি ওকে এনেছি। তারপরে 1 উইক থেকে আবার ও চলে গেল। আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, 3rd ইয়ারে এবার। দোয়া করবেন মেয়েটার জন্য। আর ছেলেটাও চলে গেল, বড় ছেলে আর কি। তো আমার এইসব ফুল দেখতে খুব ভাল লাগে, কিন্তু $15 $18 ফি দিয়ে ঢুকে ছবি তোলা, সেটা আবার আমার ভালো লাগে না। সেটা আমার কাছে মনে হয় যে ইটস টু এক্সপেন্সিভ।
এমনি রাস্তার ধারে আছে, গেলাম একটু হেঁটে আসলাম, দেখে আসলাম, সেটা ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ছবি তোলার জন্য সেখানে টাকা খরচ করে যাওয়া, এটা এটা ওয়ার্দি মনে হয় না আর কি। অনেকের কাছে হয় যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় বা ওয়েডিং পিকচার তোলে অথবা গ্র্যাজুয়েশন পিকচার তোলে, তাদের হয়তো বা ঠিক আছে। আমার মতো মানুষের জন্য ঠিক নাই আর কি। অনেক ঘটনা আসলে এখন ইউটিউবে দেখছি, বাংলাদেশের অনেক ঘটনা। সেটার মধ্যে এক মানে কিছু কিছু লোক তাদের গুম হওয়ার কাহিনী বর্ণনা করছেন। তো হঠাৎ করে একজনকে তুলে নিয়ে গিয়েছে এবং তাকে একটা জায়গায় আটকে রাখা হয়েছিল বহু মাস, বহু বছর, বহু দিন, এবং এতদিন পরে ওনারা ছাড়া পেয়েছেন। ওনাদের যে বর্ণনাগুলো শুনতে পাচ্ছি, অমানবিক, এক কথায় অমানবিক, ইনহিউম্যান। এটি একটি মুসলিম কান্ট্রিতে এক্সপেক্ট করা যায় না। ধরুন একটা মানুষ অত্যন্ত খারাপ কাজ করেছে, তারপরেও আমি বলবো না যে সেই মানুষটিকে একটা প্রিজন তো থাকেই, স্বাভাবিক জেলে রাখা উচিত, বা অ্যাটলিস্ট তার ফ্যামিলি জানবে যে সে কোথায় আছে। একটি কোর্ট পর্যন্ত যাবে ব্যাপারটি, এইটা আর কি করা উচিত। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগেনি, সে যেই দলের হোক, যাই হোক, বা গভর্নমেন্টের বিপক্ষে তো কিছু লোক লিখবে, তা না হলে তো আসলে একটি গভর্নমেন্ট আগাতেই পারবে না, তাই না? তো তারা তাদের কাহিনীগুলো যখন বলছেন, এগুলো সহ্য করার মতো না আসলে। খুব এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হওয়া উচিত না। নতুনভাবে যারা আসবেন তারা যেন এটা না করেন। আমরা মেয়েরা কিন্তু এই ধরনের পরিস্থিতি, অনেক মেয়ে থাকেন যেখানে হাজবেন্ড অনেকে অত্যাচার করেন, বাজে কথা বলে এবং বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে। তো এটাও ঠিক না যে এইগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু পুরুষ ছিল, নারী না আর কি। তো এখন মেয়েরা যে কষ্ট করে, একজন হাজবেন্ডের মাধ্যমে নির্যাতিত হয়, এই জিনিসটা কিন্তু অনেক সময় মিডিয়াতে আসে। একটা নিউজ দেখলাম যে একজন নারী, উনি হচ্ছে ওনার পুরো ফেসটা এবং মাথায় স্টিচ আছে, তার হাজবেন্ড তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, সে হসপিটালাইজ ছিল। তার কথা অনেকে বিশ্বাস করছে না, কিন্তু তার পিকচার দেখে বোঝাই যাচ্ছে যে মেয়েটাকে অত্যাচার করা হয়েছে। এবং তার হাজবেন্ড সে ভিডিওতে লাইভ প্রোগ্রামে সে বলছে যে না, সে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। দেখুন, একটা মানুষ যে তার ওয়াইফকে অত্যাচার করে, নির্যাতন করে, যেখানে কোনো উইটনেস থাকে না, সে কখনোই স্বীকার করবে না যে আমি অত্যাচার করেছি, আমার কারণে তার এই অবস্থা হয়েছে। ওই পুরুষ লোকটি সবসময় চেষ্টা করবে যে অন্য একটি ফালতু একটা কজ দেখানোর জন্য, মেয়েটার উপর দোষ চাপানোর জন্য, যে মেয়েটার এই প্রবলেম ছিল। একটা মেয়ের যত প্রবলেমই থাকুক, আপনি তার গায়ে হাত তুলবেন না, দরকার হলে ডিভোর্স দিয়ে দিন।